প্রীতম চুপ করে সে মেয়েটির দিকে তাকিয়ে রয়েছে। তবে ও বুঝল না, দরজা বন্ধ থাকা সত্ত্বেও এত রাতে একজন মেয়ে কিভাবে ঢুকতে পারে ওর ঘরে। এবার ও ধীর পায়ে এগিয়ে গেল মেয়েটির দিকে, কিন্তু সেই মেয়েটি উল্টো দিকে তখনও মুখ করে দাঁড়িয়ে রয়েছে। ঘরের নিস্তব্ধতায় প্রীতম নিজের হার্টবিটের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে। এখন ওর মনে অনেক প্রশ্ন ওকে বারবার আঘাত করছে, কিন্তু হঠাৎ কেন প্রীতম বুঝে উঠতে পারল না ওর বাক শক্তি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। গলায় ভীষণ চাপ অনুভব করল প্রীতম। তবে এবার ও লক্ষ্য করল মেয়েটি ধীরে ধীরে ওর দিকে ঘুরে দাঁড়াচ্ছে। শান্ত দৃষ্টিতে মেয়েটির মুখের দিকে ভালোভাবে তাকাতেই প্রীতমের যেন মনের ভিতরে লুকিয়ে থাকা সবটা আবেগ এক নিমেষেই বেরিয়ে আসতে চাইল। হঠাৎ ওর দুই চোখ ভীষণ ছলছলে হয়ে উঠল। এইবার ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে প্রীতম বলে উঠল, ইপসিতা, তুমি এখানে কিভাবে? হঠাৎ অন্ধকারের মাঝে মেয়েটিকে দেখে প্রীতম হেসে উঠল। তবে পরের মুহূর্তেই মস্তিষ্ক ওকে বলে ওঠে ওর বুদ্ধির লোপ পেয়েছে, ওর সাথে রীতিমতো খেলার চেষ্টা করছে। ইপসিতার একটা মায়া মূর্তি তৈরি করে ওর বুদ্ধি ওকে নিয়ে খেলছে। না হলে এই গভীর নিঝুম রাতে ওর ঘরের ভেতরে ইপসিতা আসার কথা নয়। হঠাৎ কেউ যেন প্রীতমকে বলে উঠল এরপর ওর সাথে কি কি হতে চলেছে। এবার ইপসিতা প্রীতমের সাথে এসে গল্প করতে বসবে। সেই আগের দিনগুলোর মতো ওকে আবার ভালোবাসার মায়াজালে আঁকড়ে নিতে চাইবে। ওর সাথে গল্প করতে করতে সময়ের কোনো হিসেব প্রীতমের কাছে আর রইবে না। পুরো রাতটা একটা সুন্দর স্বপ্নের মতো কেটে যাবে প্রীতমের চোখের সামনে থেকে। প্রীতম মনের সব কথা উড়িয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলে এইবার ও আবার দেখল ঘরের মাঝ বরাবর তখনও ইপসিতা ওর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। প্রীতম যে কি করবে বুঝে উঠতে না পেরে হাত বাড়ালো দেয়ালের দিকে। হঠাৎ ঘরের সব লাইট নিভিয়ে দিয়ে চুপচাপ ও নিজের শোয়ার ঘরে এসে বসল। ওর ঘরে ঢুকবার কিছুক্ষণ পর ওর শোয়ার ঘরে ইপসিতা আসলো। তারপর ধীর পায়ে ঠিক আগের মতোই প্রীতমের পাশে এসে বসল।
প্রীতম শান্ত হয়ে সবটা দেখছে, কিন্তু ও যেন বিশ্বাস করতে পারছে না নিজের দুই চোখের দৃষ্টিকে। এটা কিভাবে সম্ভব? হঠাৎ ঘরের ভিতর তৈরি হওয়া নিস্তব্ধতা কাটিয়ে এবার ইপ্সিতা মিষ্টি হেসে বলে উঠল, কেমন আছো প্রীতম? তোমায় অনেকদিন পর দেখছি জানো। কতবার দেখা করতে চেয়েছি তোমার সাথে, কিন্তু সুযোগ হয়নি। তবে প্রীতম কোনো উত্তর দিতে পারল না। ও নিস্তব্ধ থেকে ইপ্সিতার মিষ্টি হাসিটা দেখছে। কতদিন মন ভরে দেখেনি এই হাসিটা। ও সেই পুরনো ভঙ্গিমায় ওকে প্রীতম বলে ডেকে ওঠা, সবটাই যেন অনেকদিন পেরিয়ে গেছে। কিন্তু প্রীতম কতবার নিজেকে বুঝিয়েছে এই হাসি, কৈশোর ওকে আর মুগ্ধতায় ফেলবে না। অথচ প্রীতম আবার সেই হাসি দেখে, সেই মিষ্টি মুখখানি দেখে এক মুগ্ধতার বেড়া জালে ধীরে ধীরে যেন নিজেকে লোটাতে থাকছে। প্রীতমের মনটা যেন হঠাৎ ভীষণ শান্ত হয়ে গেল। ইপ্সিতাকে চেঁচিয়ে যেন বলতে চাইছে, ইপ্সিতা, তুমি কি জানো কতবার আমি চেয়েছি তোমার ওই হাসিটুকু দেখতে। জানি এটা আমার মনের একটা মায়াজাল, তবুও আমি আবার দেখতে চাই, শতবার তোমায় দেখতে চাই। সেই রাতটা এক রূপকথার মতো কাটলো যেন প্রীতমের। ইপ্সিতার সাথে নানান বিষয় গল্প করতে করতে সময়ের হিসেব আর থাকলো না। সকালে ঘুম থেকে উঠতে প্রীতমের খানিকটা দেরি হলো। 9টা ওর অফিস টাইমিং। ও ঘড়ির দিকে তাকিয়ে দেখল এখনই ঘড়িতে 9:30 বাজে। নিজেকে খুব কুৎসিত ভাষায় একটা গালি দিয়ে প্রীতম ঝটপট তৈরি হয়ে গেল। তবে ওর মনে কেউ যেন রীতিমতো ওকে বলতে থাকলো, কেন তুই তো নিজের চিন্তার মূর্ছালে পড়ে গেলি? তুই তো জানিস কাল রাতে আসল ইপ্সিতা আসেনি, ও আসতে পারে না। আসল ইপ্সিতা জীবনেও তোর সাথে এসে গল্প করবে না সারা রাত। কালকে তুই ঠিক যেমনটা ইপ্সিতাকে চাইতিস তেমন একটা ইপ্সিতা বানিয়েছিল তোর মস্তিষ্ক। আসল ইপ্সিতা তোকে কোনো দিনও ভালোবাসেনি, না ভালোবাসবেও না। সে জাস্ট টাইম পাস করেছে তোর সাথে। এত কিছু জানার পরও কেন তুই এই মূর্ছালে পড়ে গেলি? কেন এতটা সময় নষ্ট করলি রাতে? আর বেশি সময় নষ্ট না করে প্রীতম ঝটপট রেডি হয়ে তাড়াতাড়ি অফিসের উদ্দেশ্যে রওনা দিল। ও মনে মনে ঠিক করল এবার যদি ওর জীবনও চলে যায় তবু ও রাতে আর কোনোদিনও ইপ্সিতার সাথে কথা বলবে না। সারাদিন অফিসে নানান ব্যস্ততার পর রাতে বাড়ি ফিরে নিজের নিত্য কাজ সেরে প্রীতম বিছানায় পিঠ ঠেকাল। তবে ওর দুই চোখে
যেন ঘুম আসতে চাইল না। অনেক এপার ওপার আড়ামোড়া খেতে খেতে ওর মনে খালি একটাই কথা চলতে থাকে, ঈপ্সিতা সত্যি কি ওর সাথে কথা বলার চেষ্টা করেছিল? সত্যি কি ওকে একবার বোঝানোর চেষ্টা করেছিল? তাহলে কলেজের শেষ দিন কেন একবার ওকে পিছনে তাকিয়ে দেখল না? প্রীতমের মনে শত চিন্তার বাঁধ ভেঙে গেল। তবে ও জবাব চাইবে কার কাছে? ঠিক এমন সময় ওর দরজার সামনে এক মহিলার ছায়ামূর্তি এসে দাঁড়ালো। প্রীতম হকচকিয়ে বিছানায় উঠে বসে দেখে ঈপ্সিতা। আজ রাতে ও আবার এসেছে। ওর গভীর কালো দুই চোখ, যেখানে প্রীতম বারবার নিজেকে ডুবিয়ে শেষ করে দিতে চাইতো, সেই গভীর দুই কালো চোখ মিলে তাকিয়ে রয়েছে ও প্রীতমের দিকে। হঠাৎ প্রীতমের যে কি হয়ে গেল ও বুঝল না। সকালের করা সেই প্রতিজ্ঞা আর যেন ও ধরে রাখতে পারছে না। স্বপ্ন হোক কি সত্যি, এই মুহূর্তগুলোই তো ও চাইতো। অগত্যা আজ রাতটাও দুজনে নানান গল্প করে কিছু সুন্দর সময় কাটাল। পরের দিন প্রীতম অফিসে মাথা নিচু করে বসেছিল। গত কয়েক রাত ঘুম না হওয়ার কারণে ওর চোখের কোলে কালো গভীর ক্ষত পড়েছে। ওর শরীরটাও তেমন ভালো নেই, কিন্তু সেই ঘুম যেই অজানা শহরে কেই বা রাখবে? যে ঝড় ওকে প্রত্যেক দিন একটু একটু করে শেষ করে দিচ্ছে, তার শেষ কোথায়? ও চায় ঈপ্সিতা যেন আর না দেখা দেয় ওকে। ও পালিয়ে যেতে চায় কোথাও দূরে, যেখানে ওর কাছে আর ঈপ্সিতা আসতে পারবে না। কিন্তু কিভাবে? ও সারা রাত ঈপ্সিতার সাথে গল্প করে, সকালে উঠেই নিজেকে গালাগালি দেয়, কিন্তু এত সব করেও কোনো লাভ হয় না। রাত হলে সকালের করা ঈপ্সিতার সাথে কথা না বলার প্রতিজ্ঞার কথা সবটা প্রীতম নিমিষেই ভুলে যায়। এই ব্যাপারটা নিয়ে সত্যি ও ভীষণ ভয় পেয়ে গেল। ওদের পরিবারে স্কিজোফ্রেনিয়া রোগের সমস্যা আছে। ওর দিদা ওর গত হওয়া দাদুকে দেখতে পেতেন। দাদু যাবার অনেক বছর পরও উনি নাকি লুকিয়ে লুকিয়ে দিদার সাথে গল্প করতেন। হঠাৎ প্রীতম বুঝল, তাহলে কি আমিও রোগে পড়ে গেছি? ধীরে ধীরে আমিও কি পাগল হয়ে যাব? কিন্তু কিন্তু এই পাগলামি থেকে বেরোনোর উপায়টা কি? প্রীতম প্রতিদিন সকালে অফিসে যায় অনেক লেটে। খাওয়া দাওয়া ওর অনেক কমে গেছে। চোখে ঘুমের সাগর উথাল পাথাল করলেও শান্তির ঘুম নেই। ইতিমধ্যেই প্রীতমকে ওদের অফিসের ডিডি ম্যাম নিজের কেবিনে ডাকলেন।
ধীর পায়ে প্রীতম ওনার দরজার সামনে এসে দাঁড়িয়ে নক করে ভিতরে ঢুকতেই ম্যাডাম প্রীতমের ওপর একেবারে রেগে চেঁচিয়ে উঠলেন। তারপর বললেন, হোয়াট ইজ দিস প্রীতম? গত 2 সপ্তাহে তুমি প্রত্যেকটা দিন লেট আসছো, কাজে কোনো মন নেই, এমনকি তোমায় দেওয়া 3টে প্রজেক্টের ফাইল আমি এখনো হাতে পাইনি। এমনটা কেন হচ্ছে? আই ওয়ান্ট আনসার। প্রীতম চুপচাপ ওনার সব কথা মাথা নিচু করে শুনল। তবে ওনাকে প্রীতম জবাব কি দেবে বুঝে উঠতে পারল না। গত কয়েকদিনের এইসব ঘটনার মাঝে কোনো কাজেই ও তেমন নজর দিয়ে উঠতে পারেনি, কিন্তু এটা যদি ও ম্যাডামকে জানায় তাহলে হেড অফিসে ওর নামে কমপ্লেন হতে পারে। তাই শান্ত গলায় প্রীতম ডিডি ম্যাডামকে জানালো, ম্যাম, আসলে আমার কয়েকদিন খুব জ্বর, এখানে একা থাকি, তাই এমন শরীর নিয়ে কিছুতে তেমন নজর দিতে পারছি না। আমাকে আর কটা দিন সময় দিন, আমি যত তাড়াতাড়ি হোক করে দেব। তোমার শরীর খারাপের জন্য এই ডিপার্টমেন্ট তো আর কথা শুনতে পারবে না, তাই না? দেখো, তুমি অনেক ট্যালেন্টেড একজন ছেলে, তাই তোমায় বলছি, নিজের কেরিয়ারের আগে কিছু হতে পারে না। যাই হোক, তোমাকে আরও কিছুদিন সময় দিলাম, কাজটা শেষ করো, যাও এবার। থ্যাংক ইউ ম্যাডাম। প্রীতম নিজের কেবিনে এসে বসতেই ওদের অফিসের পিয়ন হঠাৎ ওকে এসে বলল, স্যার, ছোট মুখ বড় কথা বলি জানি, কিন্তু একটা কথা জিজ্ঞেস করছি, আপনার ওই বাড়িতে থাকতে কি কোনো সমস্যা হচ্ছে? রাতে ঘুমোতে পারেন না ভালো মতো বুঝি? আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। আপনাকে একটা কথা বলছি স্যার, কিছু মনে করবেন না। ওই বাড়িটা কিন্তু দোষাত্ম বাড়ি। ওই বাড়িতে একজনে এই না না, আমি ঠিক আছি, তুমি যাও। পিয়নের পুরো কথা শেষ হওয়ার আগেই প্রীতম ওনার কথা কেটে ওনাকে থামিয়ে দিয়ে কেবিন থেকে চলে যেতে বলল। ও জানে এই পিয়ন মশাই প্রীতমকে ওর সেই আত্মীয়ের বাড়িতে তোলার ধান্দা করছে। তার মাথায় যে কোন কথা চলছে সেই ব্যাপার প্রীতম ভালোই বুঝল। সেদিন বিকেলবেলায় হঠাৎ প্রীতমের একটা কথা মনে পড়ে। কিছুদিন আগে প্রীতমের মায়ের সাথে ওর কথা হয়েছিল। উনি শত কথার মাঝে প্রীতমকে এটাও বলেছিলেন যে কয়েকদিনের জন্য উনি প্রীতমের কাছে এসে থাকতে চান। ও কিভাবে একা থাকে, কি খায়, সবটা উনি দেখতে চান। প্রীতমকে নিয়ে উনি ভীষণ চিন্তা করেন। হঠাৎ প্রীতম বুঝল এই সময়টায় ওর মাকে খুব দরকার। হয়তো মা থাকলে ইপসিতা জ্বরটা ওর মাথা থেকে চলে যাবে, অথচ হাজার চেষ্টা করেও প্রীতম ওনাকে ডাকতে পারল না। ওর মনের ভিতর এত গভীর অনুভূতি জাগার কারণটা ও বুঝে উঠতে পারল না। সবটাই কি তাহলে ইপসিতার সেই মিষ্টি হাসিটুকু দেখার জন্য? ঠিক তখনই কেউ যেন ওকে বলে উঠল, যদি মা আসে তাহলে সেই হাসিটুকু ওর জীবন থেকে হারিয়ে যাবে। অগত্যা একটা গভীর নিঃশ্বাস ছেড়ে প্রীতম চুপচাপ সেখানে বসে থাকলো। তারপর কিছুদিন ঠিক একই রকম ভাবে প্রীতমের দিন কাটতে থাকলো। রাতে ঘুম নেই, কাজে একটু মন নেই।
খাওয়াটুকুও সময় মতো আর হয় না। ঠিক এমন একদিন সকালে প্রীতমের মা ওকে ফোন করে জানান ওর জন্য বাড়ির আশেপাশেই মেয়ে দেখা শুরু করেছেন ওনারা। 2-3 বার ওকে যেতেও বললেন বাড়িতে, কিন্তু প্রীতম কাজের মিথ্যে অজুহাত দেখিয়ে গেল না। অথচ ও যে একবার যাওয়া উচিত সেটাও ভালো করে জানে। তবে মায়ের মন এত কিছু যে বোঝে না। উনি ফোনে খুব জোরে কেঁদে উঠলেন। কি হয়েছে প্রীতম জিজ্ঞেস করতে উনি বললেন, তোর মামার এক পরিচিত ব্যক্তির কাছে শুনলাম তুই নাকি কেমন একটা হয়ে গেছিস। কাজে কোনো মনোযোগ নেই তোর, অফিসে দেরি করে যাস, অফিস শেষে বাড়ি থেকেও বের হোস না, পুরো একটা বন্ধ বইয়ের মতো হয়ে গেছিস। এমনটা কেন বাবা? কে বললো তোমাকে এসব কথা? এসব সব ভুল, সব ভুল। তুমি তুমি আমায় বলো কে বলেছে? যেই বলুক বলেছে। তোর মামার তো পরিচিত লোক আছে মুর্শিদাবাদে, তারাই বলেছে। তুই এমন কেন হয়ে গেলি বাবা? তুই তো এমন ছিলিস না। নিজের দিকে খেয়াল নেই কেন তোর? কেন? মায়ের কান্না শুনে খুব খারাপ লাগলো প্রীতমের। ও বুঝল সত্যি তো মা কিছু ভুল বলেনি। আমি তো এমন ছিলাম না। একজন আমাকে ফেলে চলে গেছে, তার কষ্ট নিয়ে আমি কেন বসে আছি? আমার কষ্টের সাথে আমার আশেপাশের মানুষজন কষ্ট পাচ্ছে। প্রীতম ঠিক করল এই লুপ থেকে ওকে বের হতেই হবে। আর এখান থেকে বের হওয়ার একটাই উপায়, প্রীতমের মস্তিষ্ক যে খেলাটা খেলছে ওর সাথে, ওকেও উল্টো খেলতে হবে। ইপ্সিতার প্রতি ওর যে আবেগগুলো ছিল, প্রীতম চাকরির পরীক্ষার সময় ঠিক যেমন সেই আবেগগুলোকে মনের সিন্ধুকে ভরে ফেলেছিল, এখন একা থাকার কারণে সেই সিন্ধুকটা হঠাৎ ভেঙে আবেগগুলো বেরিয়ে পড়েছে। তারাই প্রতিদিন এক ছায়ামূর্তি হয়ে ধরা দিচ্ছে ওর সামনে। এই ছায়ামূর্তি থেকে মুক্তি পাবার একটাই উপায়, ইপ্সিতার প্রতি ঘৃণাগুলো আবার জাগিয়ে তুলতে হবে ওকে। আজ রাতটা বেশ সুন্দর। বাইরে চাঁদের আলোতে ভোরের জ্যোৎস্নার মতো সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। প্রীতম বুঝল আজ বোধহয় পূর্ণিমা। ও ঘরের লাইট বন্ধ করে হাতে একটা বই নিয়ে এক মনে কিছু একটা পড়ছিল। এমন সময় ইপ্সিতা আবার এলো। চাঁদের আলোয় ওর মুখটা ঝলমল করছে। তবে প্রীতম আজ ওকে দেখেও কোনো অস্থিরতা দেখালো না। ইপ্সিতা ধীর পায়ে প্রীতমের পাশে এসে দাঁড়িয়ে ওকে বলল, আজ লাইট নিভিয়ে রেখেছ যে? জোছনা দেখব, বেশ সুন্দর লাগছে ব্যাপারটা। ইপ্সিতা আর কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল প্রীতমের পাশে। সময় একটু একটু করে কাটতে থাকে। দুজনের মাঝে একটাও কথা নেই।
হঠাৎ নিস্তব্ধতা ভেঙে প্রীতম ঈপ্সিতাকে একটা প্রশ্ন করে বসল। আচ্ছা, তোমায় একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ করো। তুমি আমায় ফেলে চলে গিয়েছিলে কেন? এমন কি কারণ ছিল? একটু বলতে পারবে কেন? প্রীতম এতদিনে এই প্রশ্নটা একবারও করেনি ওকে, তবে আজ করল। কিন্তু ঈপ্সিতা যেন এবার হঠাৎ করে কিছুটা ভরকে উঠল ওর উপরে। রাগ ভরা কণ্ঠে ওকে জবাব দিল, তুমি তো সবই জানো, আবার জিজ্ঞেস করছো কেন? না, জানি না সব, তোমায় আজ বলতেই হবে। এমন কি কারণ ছিল? না, তুমি জানতে। আমাদের রিলেশনশিপের প্রথমেই আমি তোমাকে বলেছিলাম আমাদের সম্পর্ক কিন্তু আমার বা তোমার পরিবার মেনে নেবে না। তোমার আর আমার সোশ্যাল স্ট্যাটাস মিল খায় না, তবুও তুমি সম্পর্কে জড়ালে। কথা ছিল কখনো যদি ছেড়ে যেতে হয় তবে ছেড়ে যাব, কেউ কোনো কষ্ট পাবো না। মনে করে দেখো। তাই বলে এত সহজে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? একটুও কষ্ট লাগলো না তোমার? এই তোমার ভালোবাসা? লেগেছে, অবশ্যই লেগেছে। আমি যখন চলে যাচ্ছিলাম সেই দিন অনেক দূরে গিয়ে পিছন ফিরে তোমার দিকে তাকিয়েছিলাম, কিন্তু তুমি সেখানে ছিলে না। আমারও মন টেনেছিল। তুমি চলে যাচ্ছিলে, এতটা সুন্দর সম্পর্ক শেষ করে তুমি চলে যাচ্ছিলে। আমি কেন তোমার জন্য দাঁড়িয়ে থাকবো? আমার কি কোনো সম্মান নেই? আমি কি একা ভালোবেসেছিলাম তোমায়? তুমি একবারও কেন ডাকলে না আমার পেছন থেকে? আমি চলে যাবার সময় ভাবছিলাম যদি একবার তুমি আমায় ডাকতে, আমি চলে আসতাম তোমার কাছে, সব বেড়াজাল কাটিয়ে চলে আসতাম। অথচ তুমি একবারও ডাকলে না। তুমি তো আমাকে না করে দিয়েছিলে, আমি কিভাবে ডাকতাম তোমাকে? একটাবার ফোনও করতে পারলে না, মেসেজও করতে পারলে না, এত অভিমান! তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে ঈপ্সিতা, তুমি, আমি না। আমি কেন তোমাকে মেসেজ করব? তোমারই তো যোগাযোগ করা উচিত ছিল। একটা বার যোগাযোগ করতে, একটা বার, একটা মেসেজ দিতে, একটা ফোন করতে, আমি তোমার কাছে ছুটতে চলে আসতাম। তুমি তা করোনি, তুমি তা করতেই চাওনি, তাই না? ঈপ্সিতা চুপ করে থাকে। তার চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ছে। জোছনামে জল জল করতে থাকা সেই ধারা প্রীতম দেখল। কিছুক্ষণ চুপ থাকার পর ঈপ্সিতা আবার বলে উঠল, আমি তোমার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলাম। মানে ঠিক বুঝলাম না, কি বলতে চাইছো? পরীক্ষার পর তুমি হঠাৎ উধাও হয়ে গেলে। রেজাল্টের দিনও তোমাকে দেখিনি। তোমার ফোন বন্ধ ছিল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব ডিঅ্যাক্টিভেট ছিল। আমি কিভাবে যোগাযোগ করব তোমার সাথে বলো? তোমার বন্ধুরাও তোমার সাথে একটাবার যোগাযোগ করতে দেয়নি। আমার কিছুই করার ছিল না। বিশ্বাস করো, আমি নিরুপায় হয়ে পড়েছিলাম। ঈপ্সিতা, শোনো, তুমি কখনোই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করোনি। তুমি তো কখনোই ভালোবাসোনি আমাকে। আমাকে ছেড়ে গিয়ে হাঁফ ছেড়ে বেঁচে গিয়েছিলে। এই এখন যে কথাগুলো বলছো, এগুলো সব আমার মনের বানানো। আমার মন তোমার কাছ থেকে যেমন অজুহাত শুনতে চায় তেমন অজুহাত তোমাকে দিয়ে বলাচ্ছে। আসল ঈপ্সিতা কখনোই এসব কথা বলতো না। সে তো মুভ অন করে ফেলেছিল। তার কাছে সবটা বড্ড সোজা, বড্ড ক্যাজুয়াল ছিল। আমি খবর নিয়েছিলাম সে সুখে সংসার করছে।
তুমি নকল ইপসিতা, আমার মনের বানানো একটা ছায়া মূর্তি, আর কিচ্ছুই না। তুমি কি কখনোই আমাকে বিশ্বাস করবে না? একটা বারের জন্যও না? না না, কখনোই না, বিশ্বাস করব না তোমায়। ঠিক আছে, আমি চলে গেলাম। কখনো যদি তোমার মনে হয় আমাকে তোমার প্রয়োজন, তবেই আমি তোমার সামনে আসব, তার আগে আর না। প্রীতমের এত তিরস্কার শুনে হঠাৎ ইপসিতা চলে গেল। সেই রাতে প্রীতমের খুব সুন্দর ঘুম হলো। ও বুঝল আর কোনো চিন্তা ওকে জ্বালাচ্ছে না। হঠাৎ সবটা শান্ত, ভীষণ শান্ত। পরের দিন সকালে প্রীতম বিছানায় উঠে বসে অনুভব করল ওর মাথাটা একদম ফাঁকা হয়ে গেছে। সেখানে আর কারো প্রতি কোনো ফিলিংস নেই, আবেগ নেই। সে 28শে জুলাইয়ের মতো। ব্যাপারটা প্রীতমের খুব ভালো লাগলো। যাক, ইপসিতা জ্বরটা থেকে মুক্তি পেল তাহলেও। তবে ওর মস্তিষ্কের উপর কোনো বিশ্বাস নেই, সে আবার অন্য কোনো খেলা খেলতে পারে। তার আগে প্রীতমকে কোনো একটা ব্যবস্থা নিতেই হবে। সেদিন প্রীতম সোজা বাড়িওয়ালার কাছে গিয়ে ওনাকে বাড়িটা ছেড়ে দেওয়ার কথা বলল। ও ঠিক করল আজকেই ওকে বাড়িটা ছাড়তে হবে। বাড়িওয়ালা হঠাৎ প্রীতমের বাড়ি ছাড়বার কথা শুনে অবাক হয়ে বললেন, 3 মাসের তো অ্যাডভান্স নিয়েছি, ওটা কিন্তু আমি এক্ষুনি ফেরত দিতে পারবো না বাবা। ওটা রেখে দিন কাকু, ওটা আমার কোনো কাজেই লাগবে না। সেদিন অফিসে গিয়ে প্রীতম ওদের অফিস পিয়নকে ডেকে জানালো ও আবার তার আত্মীয়ের বাড়িতে উঠতে চায়। পিয়ন মশাই কথাটা শুনে খুব খুশি হয়ে উঠলেন। উনি ঘাড় নাড়িয়ে প্রীতমকে জবাবে বললেন, তিনি এক্ষুনি ওনার আত্মীয়াকে ফোন করে জানাবেন। প্রীতমের মনে চলতে থাকলো, দীপ্তি মেয়েটা বেশ মিষ্টি, এখনো বিয়েও হয়নি। হঠাৎ প্রীতম পকেট থেকে ফোনটা বের করে বাড়িতে ফোন লাগালো। ওপাশ থেকে ওর মা ফোনটা ধরতেই প্রীতম বলে উঠল, মা, আমার জন্য আপাতত পাত্রী দেখো না, একটা মেয়ে দেখেছি আমি, সব ঠিকঠাক থাকলে বাড়িতে সবটুকু জানাবো, কেমন? প্রীতমের মা এই কথাটা শুনে ভারী খুশি হয়ে উঠলেন। বিকেলে অফিস টাইমিং প্রায় শেষ হবার পথে ঠিক এমন সময় প্রীতমের অফিসিয়াল নাম্বারে একটা আননোন নাম্বার থেকে কল এলো। প্রীতম কলটা রিসিভ করে কে জিজ্ঞেস করতেই ওপার থেকে খুব চেনা একটা কণ্ঠস্বর ভেসে এলো, তনয়। কলেজ লাইফে প্রীতমের সবচেয়ে কাছের বন্ধু ছিল এই ছেলেটি। ওপার থেকে সে হাসতে হাসতে বলল, কি রে প্রীতম, কেমন আছিস? উফ, অবশেষে তোকে পেলাম ভাই। মিস্টার ইন্ডিয়ার মতো এমন উধাও হলি, বাবা রে। তোর আগের নম্বরটাই তো বন্ধ করে দিয়েছিস, ফেসবুক হোয়াটসঅ্যাপও নেই। কিভাবে যে তোকে খুঁজে বের করব সেটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ তোর মা বললেন তুই নাকি অফিসে চাকরি করিস। পরে ওয়েবসাইট থেকে তোর নাম্বারটা বের করলাম। বাবা, এত খাটনি!
ঠিক আছে, একটু সময় দে আমাকে। অফিস টাইম আছে আরো আধ ঘন্টা, তারপর তোকে ফোন করছি, কেমন? অফিসের সব কাজ সেরে নেওয়ার পর পিয়ন মশাইকে একটা ঠেলা গাড়ি সহ ওর বাড়িতে পাঠিয়ে দিয়ে একটা চায়ের দোকানে বসে তনয়কে ফোন করলো প্রীতম। বেশ কিছুক্ষণ পুরনো বিষয় নিয়ে গল্প আলাপ হলো দুজনের মধ্যে। তারপর হঠাৎ তনয় প্রীতমকে জিজ্ঞেস করলো, বাবা, যাক গে সেসব কথা। হ্যাঁ রে ভাই, তুই এভাবে উধাও হয়ে গেলি কেন? একটা খবর দিয়ে যেতে পারতিস তো। সবই তো জানিস ভাই, আবার জিজ্ঞেস করছিস কেন? জানি রে, তবে তুই ইপসিতার কোনো খবর জানিস? না, জেনে কি হবে আর? যা বাবা, কাকিমা কিছু বলেননি তোকে? ইপসিতা আর নেই রে, মেয়েটা গেছে। কি কি বলছিস তুই এসব? হ্যাঁ রে, আমিও শুনে ব্যাপারটা চমকে গেছিলাম। ওর বিয়ে হয়েছিল, কিন্তু ছেলেটা বদ ছিল, অন্য মেয়েদের সাথে পরকীয়া ছিল তার। ইপসিতাকে খুব মারত। ও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাতেও কিছু হয়নি। এক রাতে গলায় ফাঁস দেয় মেয়েটা। তবে এ নিয়ে সন্দেহ আছে। অনেকেই বলে মেয়েটা নিজেকে শেষ করেনি, ছেলেটা ওকে ওর প্রাণ নিয়ে ওভাবে ঝুলিয়ে দিয়েছিল। কিন্তু এটা সত্যি না মিথ্যে জানার উপায় ছিল না। ছেলেটা অনেক ধনী ফ্যামিলি থেকে বিলং করে, টাকা পয়সা দিয়ে সব ম্যানেজ করে ফেলেছে মনে হয় এতদিনে। তনয়ের সব কথা শোনার পর প্রীতম যে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এমন একটা খবর আমি জানলাম না। তুই জানবি কিভাবে? তোর কি যোগাযোগ ছিল কারোর সাথে? ইপসিতা অবশ্য তোর সাথে যোগাযোগের চেষ্টা করেছিল, আমরাই মানা করে দিয়েছিলাম। ইপসিতাকে হারিয়ে তোর মানসিক অবস্থা কেমন হয়ে গিয়েছিল আমরা তো দেখেছিলাম জিনিসটা। আমরা চাইনি তুই ওই মানসিক ট্রমার মধ্যে আবার যাস, তবে বুঝতে পারিনি ব্যাপারটা এমন হবে। জানিস রে, শেষ হবার দুদিন আগে ইপসিতার সাথে কথা হয়েছিল আমার। ও তোর সাথে একটাবার কথা বলতে চাইছিল, কিন্তু আমি তোর ঠিকানা দিতে পারিনি। তোর সাথে তো আমারই যোগাযোগ ছিল না। যখন ওর সাথে শেষবার কথা হয় তখন ও বলেছিল যে ওরা মুর্শিদাবাদের কোথাও একটা বাড়ি ভাড়া নিয়ে আছে। ও যে বাড়িটায় থাকতো সেই জায়গাটা নির্জন, একদম গলির শেষ মাথায়। ওই নির্জন পরিবেশে তোর কথা ওর বেশি করে মনে পড়তো। প্রীতমের মুখ দিয়ে কোনো কথা বের হলো না। ওর চারদিকের পৃথিবী কেমন ঝাপসা হয়ে আসছে ধীরে ধীরে। হঠাৎ প্রীতম তনয়ের ফোনটা কেটে দিল। সঙ্গে সঙ্গে ও ছুটে গেল ওর বাড়ির পথে। এখন ওর অনেক কাজ বাকি। পিয়নকে ফোন করতে হবে, বলতে হবে বাড়িটা ও আর চেঞ্জ করতে পারবে না। ওই বাড়িতে ওর মালপত্র যেমন ছিল তেমনটাই রেখে দিয়ে আসতে। বাড়ির মালিককেও ফোন করতে হবে, বলতে হবে সকালের সিদ্ধান্ত প্রীতম বদলে ফেলেছে।
বাড়িটা ও আর ছাড়তে পারবে না। ওই বাড়িটা ঈপ্সিতা আছে, সে শরীরী না অশরীরী, মানবিক না অন্য কিছু, প্রীতম তার কিছুই পরোয়া করে না। ও শুধু চায় ঈপ্সিতার সাথে থাকতে, সারাটা জীবন একসাথে থাকতে।